দুর্নীতিরোধ ও সবার নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয় তারেক রহমানের। চট্টগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দেবেন কাল। ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। সবাই নিরাপদে থাকতে পারে এটা ইনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাচিভ করতে হবে। অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। ধর্মকে ব্যবহার করে ভোটে কাজে লাগানো, টাকা দিয়ে ভোট কেনা, তো এটা কি ভাই নির্বাচন আচরণবিধির কার মধ্যে পড়ে? প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় জামায়াত আমির। 10 দলীয় ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে ছাপ্পান্নহাজার বাংলাদেশের উপর খবরদারি করে দেখতে চাই না। জামাত ইসলামী নেতৃত্বে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার একজন কর্মী হিসাবে আমরা আজকে এখানে যোগদান করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনে প্রচারণায় সরগরম সারা দেশ। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি অভিযোগ। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার পেছনে চাঁদাবাজি, দখল বাণিজ্য। নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দিলীপ। কেরানীগঞ্জে গুলিতে আহত বিএনপি নেতার মৃত্যু। সুতা নিয়ে মুখোমুখি টেক্সটাইল ও পোশাক খাত। বন্ড সুবিধা তুলে নেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী বলছে বিজিএমইএ। কোনো ক্ষতি হবে না, বাঁচবে দেশীয় শিল্প, দাবি বিটিএম এর। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও 4টি র্যাম্প। রাজধানীর যানজট কমার আশা। বাস্তবায়নের আগে কারিগরি পরীক্ষার তাগিদ। ত্রুটি থাকলে ভোগান্তির শঙ্কা। এবং শুরুর আগেই শেষ বাংলাদেশের টি-20 বিশ্বকাপ। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় টাইগারদের জায়গায় স্কটল্যান্ড। আইসিসির বিজ্ঞপ্তি। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরিকল্পনার সুফল পেতে দুর্নীতি রোধ ও সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, ক্ষমতা এলে ঢেলে সাজাবেন শিক্ষা ব্যবস্থা। সবার আগে শুরু হবে গণতন্ত্রের চর্চা। দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করে বিএনপি। শনিবার দুপুরে গুলশানের শাহাবুদ্দিন আহমেদ পার্কে 10 বিজয়ীর সঙ্গে তারেক রহমান, সঙ্গে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আলাপকালে উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ নানা প্রসঙ্গ। জাইমা রহমানের ভাবনায় সামাজিক ও পারিবারিক সচেতনতাই পারে সাইবার বুলিং এর মতো ঘটনা কমাতে। অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিখানো যায় যে কি ঠিক কি সঠিক কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে বিএনপি। পাঠদানকে আনন্দময় করতে পরিকল্পনার কথা জানান তিনি। আমরা আমাদের এডুকেশন সিস্টেমটাকে যেভাবে সাজাতে চাইছি, প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাচ্ছি বেশি। নতুন নতুন 3 তলা 4 তলা 5 তলা স্কুল বিল্ডিং বানানো, এটা আমাদের লক্ষ্য। বরং ওই বাজেটটা দিয়ে আমরা আমাদের প্রাইমারি টিচারদেরকে মোর কোয়ালিফাই করতে চাচ্ছি। গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই 4টাকে আমরা একটা টিম করে কাজ করব। আমরা যাচ্ছি বছরে মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো। আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে চাচ্ছি। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, প্রতিটি ক্ষেত্রেই গণতন্ত্রের চর্চায় জোর দেন তারেক রহমান। ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করবো তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায়। যেই পরিকল্পনাই করা হোক না কেন, সুফল পেতে হলে সবার নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতি রোধ করার প্রয়োজনীয়তার কথা বলেন তারেক রহমান। এটাই আমরা করি না কেন, আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা এনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাচিভ করতে হবে। এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান। অনেক কিছু করতে চাইছি না আমি,
জি, আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভালো করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় দলের নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। প্রায় 2 দশক পর চট্টগ্রাম সফরে তারেক রহমান রাতে অবস্থান করবেন হোটেল রেডিসন ব্লুতে। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে তারেক রহমানকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ। কাল অংশ নেবেন পলো গ্রাউন্ডের জনসভায়। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরী জুড়ে দেখা গেছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পলো গ্রাউন্ডের জনসভা শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এই মুহূর্তে রেডিসন ব্লু হোটেলের সামনে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চট্টগ্রামে এসে পৌঁছেছেন তারেক রহমান এবং গত এক সপ্তাহ ধরে সাজ সাজ রব নানা প্রস্তুতি নানা অলিগলিতে ছেয়ে গেছে এই তারেক রহমানকে বরণ করার জন্য। এই মুহূর্তে হাজারো নেতাকর্মীর ভিড় চট্টগ্রামের এই রেডিসন ব্লুর সামনে আমরা দেখতে পাচ্ছি। নেতাকর্মীরা কিন্তু দুই চোখ স্লোগান দিচ্ছেন এবং তারা সেই তারেক রহমানকে দেখার জন্য যে এক সপ্তাহ অপেক্ষা করেছিলেন, তারা এই মুহূর্তে চট্টগ্রামের যেই রেডিসন ব্লু সেই রেডিসন ব্লুর সামনে কিন্তু নেতা কর্মীরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং কনে করে এবং স্লোগানে মুখরিত করে রাখছেন পুরো এলাকা। এখন থেকে ঠিক 5 মিনিট আগে এই রেডিসন ব্লুতে সেই সবার আগে বাংলাদেশের লাল গাড়িটা নিয়ে কিন্তু এই রেডিসন ব্লুতে ঢুকেছেন আর নতুন চেয়ারপারসন অর্থাৎ দলের নতুন প্রধান তারেক রহমান। তাকে অপেক্ষার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন নেতা কর্মীরা তাকে এক মুহূর্তে দেখার জন্য। এই মুহূর্তে স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো এলাকা এবং রেডিসন ব্লুর ভিতরে কিছুক্ষণ আগে কিন্তু তিনি তারেক রহমান রেডিসন ব্লুর ভেতরে ঢুকেছেন এবং তিনি রাত্রে এখানে থাকবেন। বাইরে হাজারো নেতাকর্মী বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে 3 পার্বত্য জেলা কক্সবাজার থেকে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন সেই রেডিসন ব্লু 5 তারকা হোটেল, সেখানে কিন্তু রাত যাপন করবেন তারেক রহমান। পরবর্তীতে এখানে থাকার পর আগামীকাল সকালে কিন্তু এখান থেকে গিয়ে যে পলোগ্রাউন্ড যে মাঠ রয়েছে সেই মাঠে তিনি বক্তব্য রাখবেন এবং এখানে পুরো এলাকা স্লোগান মুখর করে রেখেছেন তারেক রহমান। আমরা সেটি দেখার চেষ্টা করছি এই মুহূর্তে যে তারেক রহমানের যে আগমন উপলক্ষে যে নেতাকর্মীদের যে ভিড়, সেই ভিড়ের অবসান হচ্ছে। দীর্ঘ এক সপ্তাহ ধরে তারা যে অপেক্ষা করেছিল সে অবসান হয়েছে। তারেক রহমান এসে পৌঁছেছেন এবং তিনি আগামীকালকে বক্তব্য রাখছেন। এই ছিল রেডিসন ব্লু থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী মোরসালিন হক জুনায়েদ, যাচ্ছি তার কাছে। মোরসালিন, আপনাকে স্বাগত। আমরা দেখছিলাম আমাদের সহকর্মী জানাচ্ছিলেন তারেক রহমান চট্টগ্রামে পৌঁছেছেন নির্বাচনী প্রচারণার জন্য। দিনব্যাপী বিএনপি, জামাত সহ বিভিন্ন দল নির্বাচনের প্রচারণা করেছে। প্রথমেই জানতে চাচ্ছি বিএনপির দিনব্যাপী প্রচারণার কি তথ্য আছে আপনার কাছে? দর্শক, একটি লম্বা সময় পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য কিন্তু সাধারণ মানুষ যারা ভোটাররা রয়েছেন তারা একটি অপেক্ষা করছেন এবং সাধারণ মানুষের দ্বারে গিয়ে ভোট প্রার্থনার যে প্রক্রিয়া, নির্বাচনী প্রচারণা, দুই দল বা প্রধান যে দলগুলো রয়েছে, দুটি জোট রয়েছে, তারা সকলে জোরে সোরে মাঠে নেমেছেন। আজকে বিএনপির যে নির্বাচনী প্রচার কেন্দ্রিক যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোর আমরা মূল অংশগুলো এক নজরে দেখে আমরা একটু জানাতে চাই। এখন পর্যন্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি তরুণদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গুলশানের শাহাবুদ্দিন পার্কে, যেটি ছিল মূলত রিলস তৈরি করার একটি প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় জয়ী যারা ছিলেন তাদের সাথে আলাপ আলোচনায় যে বিষয়টি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত যিনি বলছেন তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন এবং এই শিক্ষা ব্যবস্থায় নানামুখী নতুনত্ব আনার তিনি চেষ্টা করছেন। যেমন সাংস্কৃতিক বিষয়গুলোর সাথে শিক্ষার্থীদের যুক্ত থাকতে হবে, খেলাধুলার সাথে যুক্ত থাকতে হবে, এগুলিকে তিনি বাধ্যতামূলক করার এক ধরনের পরিকল্পনার কথা তিনি বলেছেন এবং সবার আগে গণতন্ত্র চর্চার কথা তিনি যেটি বলেছেন, তার যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো সুফল করার জন্য দুর্নীতি রোধ করতে হবে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মূলত এই জায়গাগুলোর দিকে তিনি
আলোকপাত করেছেন। পাশাপাশি আজ তার ছোট ভাই আরাফাত রহমান কোকর 11তম মৃত্যুবার্ষিকী ছিল এবং সেই মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যেটি বলেছেন যে সরাসরি তিনি অভিযোগ জানিয়েছেন নির্বাচনী প্রচারণায় যে ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল, খুব সুস্পষ্টভাবে তিনি এই বিষয়টি বলেছেন এবং যেই দলের বিরুদ্ধে অভিযোগ করছেন সেই দলের পক্ষ থেকে কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে চুক্তির একটি বিষয় বলা হচ্ছে বারবার এবং সেই জায়গাটিতে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন তিনি বলেছেন যে ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগের পুরোটাই মূলত অপপ্রচার। প্রচারণার পাশাপাশি অভিযোগ পাল্টা অভিযোগ উঠে এসেছে। এই বিষয়টিও ধারাবাহিকভাবেই কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এছাড়া আরেকটি বিষয় যদি বলতে হয়, জামাত ইসলামের আমির উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণা করছেন, দেশব্যাপী জামাতের প্রার্থীরাও প্রচারণা করছেন। আপনার কাছে জামাতের প্রচারণার বিষয়ে কি তথ্য আছে? যশোর, এই বিষয়ে আমাদের যে সহকর্মী রয়েছেন তাদের প্রতিবেদনটি আমরা দেখে নিতে চাই। যেই এই বিষয়টি আমরা দেখেছি যে এখন পর্যন্ত সেই নিউজটি দেখব। নির্বাচনী প্রচারণায় দেশের উত্তরাঞ্চলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সফরের দ্বিতীয় দিন গাইবান্ধার পলাশবাড়িতে 10 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন নেতাকর্মীরা, কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে স্কুল মাঠ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদী আগ্রাসন বরদাস্ত করা হবে না। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করে দেখতে চাই না। আমাদের কথা একদম পরিষ্কার। 54 বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফেসিবাদ উপহার দিয়েছে, এই শাসনও আমরা আর দেখতে চাই না। আমরা চাই তার আমূল পরিবর্তন। এরপর বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন শফিকুর রহমান। পরে শেরপুর উপজেলার পথসভায় যোগ দেন তিনি। বলেন, ইস্তেহারের নামে প্রতারণা করবে না জামাত। সরকার গঠন করলে 5 বছর পর্যন্ত শিশু এবং 60 বছরের ঊর্ধ্বে সব নাগরিকের স্বাস্থ্য সেবার দায়িত্ব নেবে সরকার। 5 বছর বয়স পর্যন্ত সকল সন্তানের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। 60 বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। বগুড়া থেকে সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। পরে 10 দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে অংশ নেন উল্লাপাড়ার নির্বাচনী জনসভায়। দাড়িপাল্লায় ভোট চাওয়ার পাশাপাশি উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না, আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তরিত করতে চাই। এই রূপান্তর না হওয়া পর্যন্ত আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। মায়ের সম্মান কেমন হয় তা বিশ্ববাসী দেখবে ইনশাআল্লাহ। আপনারা ঘরে থাকবেন নিরাপদ, চলাচলের নিরাপত্তা করা হবে নিশ্চিত, কর্মস্থলে আপনারা থাকবেন সম্মানের সাথে নিরাপদ ইনশাআল্লাহ। এর আগে শনিবার সকালে আবু সাইদের কবর জিয়ারত করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শহীদদের স্বপ্নের দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো দখলদারি করি নাই, আমরা কোনো দুর্নীতি করি নাই, আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই, আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই। বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে। আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে, অন্যায়ের কাছে মাথা নত করব। নাজমুস সালেহী, সময় সংবাদ। আমরা দেখছিলাম মুরসালিন এই প্রতিবেদনটি, যেখানে আমরা দেখছিলাম জামায়াতের আমির উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন এবং সেখানে নানান প্রতিশ্রুতির কথা উঠে আসছে। জোটে 10 দলীয় জোটেও নতুনত্ব এসেছে, সেই খবর আমরা দেখছিলাম। এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? যশোর, জামায়াতের যে উত্তরাঞ্চলে প্রচার করছেন আমির ডক্টর শফিকুর রহমান, তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন, যেটি মূলত এই নির্বাচনী প্রচারণা রাজনৈতিক দলগুলো ভোটারদের কাছে তাদের পরবর্তী যে পরিকল্পনা দেশ গড়ার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেগুলো তুলে ধরে। আমরা মূল অংশগুলো আরেকবার দেখে নিতে চাই এই প্রতিবেদনের আলোকে। যেটি এখন পর্যন্ত বলার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশের উপর আধিপত্যবাদের এক ধরনের অভিযোগ কিন্তু সবসময় রয়েছে এবং এর প্রয়োগও রয়েছে, এবং সেই ক্ষেত্রেই মূলত জামায়াত আমির বলছেন প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে
কারো কাছে মাথা নত করবে না বাংলাদেশ, সেই ঘোষণাও তিনি দিয়েছেন। এবং প্রতিশ্রুতির ক্ষেত্রে যে বিষয়টি দেখা যাচ্ছে যে 5 বছর পর্যন্ত শিশু এবং 60 বছরের ঊর্ধ্বের সব নাগরিকের স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি জামায়াতের আমির তিনি দিয়েছেন। এবং পাশাপাশি আরও জামায়াতের পক্ষ থেকে যে বিশেষ যে প্রতিশ্রুতিগুলো রয়েছে দেশ গড়ার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত হওয়া, তারা বারবার বলছেন চাঁদাবাজ মুক্ত করা, এই বিষয়গুলোও কিন্তু তিনি এই আলোচনায় তুলে ধরেছেন। এবং সবশেষ যে বিষয়টি দেখা গেছে যে জামায়াত এনসিপির যে জোট, এটি নিয়ে একটি লম্বা সময় ধরেই কিন্তু এক ধরনের টানাপোড়েন ছিল, কেউ যুক্ত হচ্ছেন কোনো দল, কখনো হচ্ছেন না, এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে আসন ঘোষণা পর্যন্ত গিয়েও এক ধরনের বেশ জটিলতা সৃষ্টি হয়েছিল জোটে। এবং নতুন একটি যেই তথ্য এখন এই মুহূর্তে এসেছে সেটি হচ্ছে জামায়াত এনসিপির জোটে বাংলাদেশ লেবার পার্টি নতুন করে যুক্ত হয়েছে। এবং এই বিষয়ে মগবাজারে জামায়াতের যে কেন্দ্রীয় অফিস, সেখানে আলোচনা করেছেন দু দলের পক্ষ থেকে, জামায়াত এবং লেবার পার্টির পক্ষ থেকে। লেবার পার্টির পক্ষ থেকে যে বিষয়টি এখন পর্যন্ত বলা হয়েছে যে ইনসাফের বাংলাদেশ গড়তেই তারা মূলত এই জোটে যুক্ত হয়েছেন। এবং জামায়াতের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে তারা ঐক্যবদ্ধভাবেই এই নির্বাচনটি করবেন, এমন প্রতিশ্রুতি তারা দিয়েছেন। মুরসালিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ যশোয়া। নির্বাচনী প্রচারণার খবর নিয়ে নানান বিষয়ে জানাতে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। এদিকে ছুটির দিনে সকাল থেকেই প্রচারণায় সরগরম রাজধানী। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। হেরে যাওয়ার শঙ্কায় একটি দল নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে জানান বিএনপি প্রার্থীরা। মৌলিক সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন জামাত প্রার্থীরা। আর নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান এনসিপির। আগামী দিনে বাংলাদেশ হবে সেবকের বাংলাদেশ। সারা দেশের মতো রাজধানীতেও জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। নানা স্লোগান আর প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। শনিবার সকালে রাজধানীর পুরান ঢাকায় প্রচারণা শুরু করেন ঢাকা 6 আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। ঢাকা 14 ও 16 আসনে গণসংযোগ করেন সানজিদ ইসলাম তুলি ও আমিনুল ইসলাম। এছাড়া ঢাকা 7 আসনে বিএনপির হামিদুর রহমান হামিদ এবং ঢাকা 4 আসনের তানবির আহমেদ রবিন প্রচারণা শুরু করেন। প্রার্থীরা বলেন, হেরে যাওয়ার শঙ্কায় একটি দল নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। কেউ আমাদের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছে। আমি মনে করি যে যারা মনে করছে আগামী দিনে তারা জয়লাভ করতে পারবে না এবং তাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওনারা তো ফেরেশতা না, যারা বলছেন তারা তো আসলে আমার মনে হয় যে হাদিয়ার যেই বয়ান আছে তাদের, তো সেই জায়গা থেকে আরেকজনকে শুধু খারাপ বলে এটাও তাদের একটা মানে কালচারাল প্র্যাকটিস হয়ে গেছে। আল্লাহ যদি আমাকে কবুল করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার এই পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা চাই যে দলমত নির্বিশেষে এলাকার মানুষ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। এদিকে ঢাকা 14 আসনে প্রচারণায় নামেন জামায়াত প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। ঢাকা 5 আসনে প্রচারণায় নামেন জামায়াত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। ঢাকা 4 আসনে জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন মহিলা ভোটারদের নিয়ে নির্বাচনী সমাবেশ করেন। নির্বাচিত হলে এলাকার মৌলিক সমস্যা দূর করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। নাগরিকদের জন্য সাদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং দখল মুক্ত একটা সমাজ উপহার দেব। ঢাকা 4-এর মানুষরা যদি আমাকে ভোট দেয় তাহলে আমি ফার্স্ট যেটা প্রায়োরিটি দেবে সেটা হলো গ্যাস। রাজনীতিবিদরা যদি চাঁদাবাজ এবং মাদক চক্রকে আশ্রয় প্রদান না করেন এবং সততার সাথে যতটুকু বরাদ্দ সরকার দেয় সেটা যদি জবাবদিহিতার সাথে ব্যয় করা সম্ভব হয়, খুব অল্প সময়ের মধ্যে মিরপুরের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা 8 আসনে গণসংযোগ করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। 16 বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে জানিয়ে নির্ভয়ে শাপলাকলিকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। 16 বছর পরে যেহেতু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসেন, এবং কারণ এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট। কৃষি কার্ডের কথা বলে মানুষের সাথে প্রতারণা সৃষ্টি করা হয়েছে, তো সেগুলো নাকি এটিএম কার্ডের মতন ব্যাংকে দিলেই নাকি টাকা আসবে। এই যদি হয় আমাদের বাংলাদেশের প্ল্যান, এটা আসলে একটা ভুয়া প্ল্যান। 12 ফেব্রুয়ারি ভোটাররা নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন কারা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যা করা হয়। হত্যার নির্দেশ দেন বিদেশে থাকা আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দিলীপ।
সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। নিজেদের প্রয়োজনে সব জায়গায় ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ড মামলার অগ্রগতি জানাতে শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। থানাধীন পশ্চিম তেস্তুরি বাজার বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ডের একজন পরিচিত সন্ত্রাসী দিলীপ উর্ফে বিনাশের নির্দেশেই এই হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেন ডিবি প্রধান। দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ হত্যার মূল কারণ বলেও জানান তিনি। কারওয়ান বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাছে বাজারের একটা বড় জায়গা। ওখানে সাধারণত ওটের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে যেটা জানছি যে উনি সম্ভবত দেশের বাইরে আছে, ওরাও এরকম কথাই বলছে উনি আন্ডারওয়ার্ল্ডের একজন আর কি সন্ত্রাসী। ডিবি প্রধান জানান এই হত্যাকাণ্ডের অন্যতম শোটার রহিমকে নরসিংদীর শিবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় পিস্তল ও ম্যাগাজিন। শুক্রবার 23শে জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরদী থানা এলাকায় জনক শাহজাহান খলিফা ভাড়াটিয়ার বসতবাড়ি হতে মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। কারওয়ান বাজার কেন্দ্রিক এলাকায় বর্তমানে অন্তত 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা। আজিজুর রহমান মুসাব্বির। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জের দুর্বৃত্তের গুলিতে আহত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিকেল 4টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে মৃত্যু হয় তার। গত বৃহস্পতিবার রাত 9:30টার দিকে কেরানীগঞ্জের ঢালিকান্দি এলাকায় নিজ বাড়ির পাশেই গুলিবিদ্ধ হন হাসান। মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায় দুজন দুর্বৃত্ত। হাসানের মৃত্যুতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোক বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব। রাতের সময় আরও থাকছে। ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, দাবি তুরস্কের। যে কোনো আক্রমণ সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে তেহরান। মধ্যপ্রাচ্যে ইউরোপের কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল। এবার বাণিজ্যের সংবাদ। চলতি মাসের মধ্যে 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর না হলে ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে দেশের সব সুতাকল। এমন ঘোষণা দেয়া বিটিএম এর যুক্তি, বন্ড সুবিধা প্রত্যাহার হলেও ডিউটি ড্র ব্যাক থাকায় কোনো ক্ষতি হবে না তৈরি পোশাক শিল্পের। যদিও বিজিএমই এর দাবি, এই সুপারিশ কার্যকর হলে ধ্বংসের মুখে পড়বে পোশাক শিল্প। কামরুল হাসান সবুজের রিপোর্ট। আমরা বাধ্য হব আগামী মাসে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ করতে, কারণ আমরা আর পারতেছি না। আমরা আইসিইউর মধ্যে আসি, কিন্তু তাই বলে তো আরেকজনকে মাইরে আমি আর বাঁচতে পারবো না। যার যার ব্যবসা তার করতে হবে। এভাবে দেশের সুতাকল ও তৈরি পোশাক শিল্প মালিকদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এনবিআরকে দেয়া বাণিজ্য মন্ত্রণালয়ের একটি চিঠি, যেখানে 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে কাঁচামালের যোগান দেয়া দেশীয় শিল্পের সুরক্ষা ও রপ্তানিযোগ্য পণ্যে মূল্য সংযোজন বৃদ্ধির বাস্তবতা অব্যাহত রাখতে বলা হয়েছে রপ্তানি পণ্যে শুল্কমুক্ত সুবিধা। এটা সাময়িক শুল্কায়ন হচ্ছে। বিদেশ থেকে যদি কোনো পণ্য আনেন, এই পণ্যটা আপনি ট্যাক্স দিয়ে ছাড়াবেন। যদি আনেন 30 থেকে 10 কাউন্ট, এবং সেই সুতা দিয়ে যদি কোনো গার্মেন্টস তৈরি করেন, সেই গার্মেন্টসটা এক্সপোর্ট করার পরে যেই পরিমাণ শুল্ক আপনি দিয়েছেন সরকারকে, সেই পরিমাণ শুল্ক কিন্তু আপনি সরকারের কাছ থেকে ফেরত পেয়ে যাবেন। সুতাকল মালিকদের সংগঠন বিটিএমই এর দাবি, সরকারের এই সুপারিশ কার্যকর হলে দেশের তৈরি পোশাক শিল্পের কোনো ক্ষতি হবে না, বরং রপ্তানির বিপরীতে কাঁচামাল আমদানিতে মিলবে স্বচ্ছতা, প্রাণ ফিরে পাবে মরতে বসা দেশের সুতাকল। এটা 9 কাউন্ট না কেন, যাতে আমাদের এক্সপোর্টার মিলগুলো যাতে কোনো রকম প্রবলেম ফেস না করে। তবে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ বলছে, এই সুপারিশ সিদ্ধান্ত হয়ে তাদের সামনে এলে বিশ্ববাজারে পিছিয়ে পড়বেন তারা। স্থানীয় সুতাগুলো বেসিক্যালি কোনো বেনিফিট পাবে না। এটা যেটা হবে যে আমরা রপ্তানি অর্ডার হারাবো, সমাধানটা সরকারকে অন্যভাবে করতে হবে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রণোদনা দিয়ে এই ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচিয়ে রাখা। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতের সংগঠনগুলোর মুখোমুখি এমন অবস্থানের প্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্তে দেশের সার্বিক অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকারে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। একটা কিছু পরিবর্তন হলে কোনো পক্ষের একটু লাভ হতে পারে, কোনো পক্ষের ক্ষতি হতে পারে, কিন্তু মূল বিষয়টা দাঁড়ায় যে আমাদের সার্বিকভাবে কোনটা আমাদের জন্য মঙ্গলজনক। প্রণোদনা সুবিধা পেয়ে ভারত তুলনামূলক কম দামে বাংলাদেশে সুতা রপ্তানি করে বলে অভিযোগ খাত সংশ্লিষ্টদের।
কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হচ্ছে আরও 4টি নতুন র্যাম্প। এতে নগরীর যানজট কমবে বলে আশা প্রকাশ করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে যোগাযোগ বিশেষজ্ঞদের মতে প্রকল্প বাস্তবায়নের আগে প্রয়োজন যথাযথ কারিগরি ও ট্রাফিক পরীক্ষা। আরও জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান। ঢাকার যানজট নিরসনে অন্যতম বড় অবকাঠামো প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইতিমধ্যে চালু হওয়া এই এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও 4টি নতুন র্যাম্প। প্রস্তাবিত এসব র্যাম্প গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টকে সরাসরি সংযুক্ত করবে মূল এক্সপ্রেসওয়ের সঙ্গে। সড়ক পরিবহন ও সেতু বিভাগ বলছে, পূর্বাঞ্চলের 300 ফিট সড়কে একটি র্যাম্প, মহাখালী বাস টার্মিনালে একটি র্যাম্প, রামপুরা, আফতাবনগর ও খিলগাঁওকে যুক্ত করতে একটি এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আরেকটি র্যাম্প নির্মাণের সম্ভাবনা যাচাই করা হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মূল এক্সপ্রেসওয়েতে ধারণ ক্ষমতা যাচাই, র্যাম্প সংযোগ স্থলে গাড়ির গতি নিয়ন্ত্রণ, লেন ব্যবস্থাপনা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে আধুনিক ট্রাফিক ডিজাইন অপরিহার্য। মনে রাখতে হবে যে আমি যেখানেই র্যাম্প যুক্ত করছি নিচের সড়কের সাথে, সেই সড়কের সক্ষমতা আছে কিনা, সেই যে একটা নতুন আমি সংযোগস্থল তৈরি করছি সেখানে আবার নতুন করে যানজট তৈরি হবে কিনা। 46.73 কিলোমিটারের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতিমধ্যে 31টি র্যাম্প বসানো হয়েছে। যানজটের রাজধানী ঢাকাকে গতিশীল করতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আরও 4টি র্যাম্প বসানোর পরিকল্পনা করছে সড়ক পরিবহন ও সেতু বিভাগ। যদিও প্রকল্পটির এখনও সম্ভাব্যতা যাচাই চলছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি বাস্তবায়ন করা গেলে ঢাকার যানজট অনেকাংশেই কমে আসবে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইরানের ওপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর পারস্য উপসাগরের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের, যা ইরানের যে কোনো হামলা থেকে মার্কিন ঘাঁটিগুলো রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরানের উপর যে কোনো হামলাকে নিজেদের উপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। খেলার খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি, আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আজ সকালে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানায় ভারত ভিত্তিক গণমাধ্যমগুলো। আইসিসির সদর দপ্তর থেকে স্কটল্যান্ড ক্রিকেটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানায় ক্রিকবাজ ক্রিক ইনফো। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের অন্তর্ভুক্তির বিষয়টি জানিয়ে বোর্ডের সব সদস্যকে চিঠিও পাঠিয়েছে আইসিসি। অবশেষে আইসিসি বিষয়টি নিশ্চিত করে। এর আগে গেল বুধবার আইসিসি বিসিবিকে জানিয়ে দেয়, ভারতেই বিশ্বকাপে খেলতে হবে বাংলাদেশ দলকে। সিদ্ধান্ত নিতে বেঁধে দেয় 24 ঘন্টা সময়। এরপর সরকারের সঙ্গে আলোচনা করে বিসিবি আসন্ন বিশ্বকাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতিরোধ ও সবার নিরাপত্তা নিশ্চিতের প্রত্যয় তারেক রহমানের। চট্টগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দেবেন কাল। ধর্মকে ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না। উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভায় জামায়াত আমির। 10 দলীয় ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি। এবার শুরুর আগেই শেষ বাংলাদেশের টি-20 বিশ্বকাপ। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হয় টাইগারদের জায়গায় স্কটল্যান্ড, আইসিসির বিজ্ঞপ্তি। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।